বন্ধুরা, গল্প পাঠের আসর ও শ্রোতাদের মতামত এই ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমরা শুনব প্রখ্যাত সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি ছোট গল্প, দেখা না দেখা। কোথাও বেড়াতে গেলে অনেক কিছুই দেখা হয়, কিন্তু একটা কিছু বাকি থেকে যায়। সেই না দেখা একটা কিছুর জন্য মন কেমন করে। শেষ রাত্রে নেমেছিলাম জলগাঁও স্টেশনে। ভোর পর্যন্ত বাসে সেখানেই কাটিয়ে তারপর চলে এলাম আওরঙ্গাবাদ। আগে থেকে হোটেল ঠিক করা ছিল না, বাসেই কয়েকজনের সঙ্গে আলোচনা করে সস্তা গোছের হোটেলের নাম জেনে নিয়েছিলাম। দু এক জায়গা ঘুরে শেষ পর্যন্ত একটা গুজরাটি হোটেলে জায়গা পাওয়া গেল। আর সবই ভালো, শুধু নিরামিষ খেতে হবে। যাকে মোটে তো 3টে দিন, তার বেশি আর সময় হাতে নেই। আগামী সোমবার আমাকে বোম্বে পৌঁছাতেই হবে। একটা চাকরির ইন্টারভিউয়ের ব্যাপার, মাঝখানে এই ফাঁকে অজন্তা ইলোরা ঘুরে যাওয়া। চা খেয়েই চলে গেলাম বাস ডিপোয়। অজন্তা ইলোরা দুটো দুদিকে, বেশ দূরে দূরে। ট্যাক্সি নিয়ে যাওয়ার খরচ অনেক। ট্যুরিস্ট বাসেও সেদিন কোনো জায়গা নেই, এরই মধ্যে সব ভর্তি। তবে পরের দুদিনের টিকিট আছে। সেই টিকিট কেটে নিয়ে যেই আবার রাস্তায় এসেছি, অমনি রাহুলদার সঙ্গে দেখা। দুজনেই অবাক। রাহুলদা বললেন, তুই? আমি বললাম, আপনি? রাহুলদা আমার কাঁধে একটা প্রকাণ্ড চাপড় মেরে বললেন, কবে এসেছে সেখানে? আমাকে খবর দিসনি কেন? আমি কি করে জানবো যে আপনি এখানে থাকেন? তোকে দেবু কিছু বলেননি? দেবু আমার ছোট কাকা, রাহুলদা তার বন্ধু। কাকার বন্ধুকে কাকা বলাই উচিত, কিন্তু রাহুলদাই আমাদের বারণ করে দিয়েছিলেন। উনি কাকা জ্যাঠা পিসেমশাই হওয়া একদম পছন্দ করেন না, বলে দিয়েছিলেন দাদা বলে ডাকতে। ওর বয়স এখন 50-এর কাছাকাছি। রাহুলদা ইনকাম ট্যাক্স বিভাগে কাজ করেন। কিছুদিন আগে এখানে ট্রান্সফার হয়ে এসেছেন। কোথায় উঠেছিস? চল আমার ওখানে চল। আমি বললাম, আমি যে হোটেল বুক করে ফেলেছি। কোন হোটেল? চল আমি দেখছি। রাহুলদা হোটেলে গিয়ে ম্যানেজারের সঙ্গে কী সব কথা বললেন, অমনি সব ব্যবস্থা হয়ে গেল। আমাকে আর টাকা দিতে হলো না। একটা গাড়ি ডাকিয়ে সুটকেস তুলে রাহুলদা বললেন, আয় আমার সঙ্গে। রাহুলদা কোয়ার্টার পেয়েছেন চমৎকার। একতলা একটি বাংলো ধরনের বাড়ি, সামনে পেছনে বাগান, বড় বড় 4খানা ঘর। রাহুলদার বদলির চাকরি বলে ছেলেমেয়েরা বরাবর হস্টেলে থাকে। ছেলে শিবপুরে, মেয়ে শান্তিনিকেতনে। বাড়িতে শুধু স্বামী স্ত্রী থাকার কথা, কিন্তু আরেকজন আছে, রাহুলদার স্ত্রীর ছোট বোন যশোধারা। মাস দেড়েক হলো সে এখানে এসে আছে। রাহুলদার স্ত্রীর হাঁপানি আছে, মাঝে মাঝে একদম শয্যাশায়ী হয়ে পড়েন। এখন সেই রকম অবস্থা। যশোধারার সঙ্গে আলাপ করিয়ে দিয়েই রাহুলদা বললেন, শোন সুনীল, এর সঙ্গে কিন্তু প্রেম ট্রেম করার চেষ্টা করিস না। এর বিয়ে ঠিক হয়ে আছে, আর 21 দিন পরেই ওর বিয়ে। যশোধারা ভ্রু কুঁচকে রাহুলদাকে ছোট্ট বকুনি দিল। রাহুলদার এইরকম আলগা রসিকতা করার অভ্যাস বরাবরই। আমি বললাম, তোমার সাবধান করে দেওয়ার দরকার ছিল না। তোমার সুন্দরী শ্যালিকা, তার সঙ্গে কি আমি প্রেম করার সাহস দেখাতে পারি? তুমি থাকতে? রাহুলদা হা হা করে হেসে উঠলেন। বৌদি উঠে এসে একটা বেতের চেয়ারে বসেছেন বারান্দায়। তারই সামনে বললেন, সত্যি, নিজের বউ অসুস্থ শয্যাশায়ী, এই সময় সুন্দরী শ্যালিকার সঙ্গে প্রেম করাই উচিত ছিল আমার। ঠিক গল্পে এরকম হয়। রবীন্দ্রনাথের কি একটা উপন্যাস আছে না এরকম? বৌদি ক্ষীণভাবে হেসে বললেন, তা একটু করে নিলেই পারতে, খুকু আপত্তি করতো না। রাহুলদা বললেন, করতাম, কিন্তু মুশকিল কি হলো জানো? ওই যে বিয়ে ঠিক করে ফেললো। কুমারী মেয়ের সঙ্গেও প্রেম করা যায়, বিবাহিত মেয়েদের সঙ্গেও প্রেম করা যায়,
কিন্তু যে মেয়ের আর মাত্র মাসখানেকের মধ্যেই বিয়ে, সে নিজেই বিয়ে ঠিক করেছে, সে মেয়ের সঙ্গে প্রেম করতে নেই, সেটা আনএথিক্যাল। যশোধরা বলল, রাহুল দা, আপনারা বুঝি কোনো মেয়ে দেখলেই প্রেমে পড়ে যাওয়ার কথা ভাবেন? সেই মেয়েটি রাজি হবে কি না সে কথা ভাবেন না? প্রেমে পড়া ছাড়া আর বুঝি কোনো কাজ নেই মেয়েদের? রাহুলদা বললেন, যতই কাজ থাক, তা বলে প্রেমটা বাদ দিলে চলে? এই যে সুনীলকে দেখছো, এ যে কত মেয়ের সঙ্গে। আমি বললাম, রাহুলদা, ভুলে যাচ্ছ আমি বেকার। বেকারকে কোনো মেয়েই পাত্তা দেয় না। বেশ কিছুক্ষণ আড্ডা জমানো গেল। আমি মাত্র 3 দিন থাকবো জেনে ওরা সবাই বেশ আফসোস করতে লাগলেন। রাহুলদা বললেন, তুই যদি আর কয়েকদিন আগে আসতিস, আমার অফিসের গাড়িতে আমি যশোধারাকে অজন্তা ইলোরা সব ঘুরিয়ে দেখালাম, তখন এলে একসঙ্গে হয়ে যেত। আমি বললাম, তাতে কোনো ক্ষতি নেই, আমি ট্যুরিস্ট বাসের টিকিট কেটেই এনেছি। রাহুলদা বললেন, ওরা অবশ্য ভালোই দেখায়, অনেকটা সময় দেয়, 2 জায়গা ঘুরতে তোর 2 দিন পুরো লেগে যাবে। যশোধারা জিজ্ঞাসা করল, আপনি ঔরঙ্গাবাদ কেভস দেখতে যাবেন না? আমি অবাক হয়ে বললাম, এখানেও কেভস আছে নাকি? জানতাম না তো। রাহুলদা বললেন, এখান থেকে খুব কাছেই 5-7 মাইল দূরে পাহাড়ের উপর কেভস আছে, অজন্তার মতোই, তার দেওয়ালে ছবি আঁকা, অনেকেই এর খবর রাখে না। যশোধারা বলল, খুব সুন্দর, কিন্তু কয়েকটা ছবি আমার খুব ভালো লেগেছে, বিশেষ করে সেই নর্তকী। রাহুলদা বললেন, ঔরঙ্গাবাদের কেভস আমরা আজ বিকেলেই সুনীলকে দেখিয়ে আনতে পারি, 1-2 ঘন্টা লাগবে, আমি অফিস থেকে একটু তাড়াতাড়ি চলে আসব। সেই রকমই ঠিক হয়ে রইল। রাহুলদা অফিস চলে গেলেন, আমি খেয়ে দিয়ে একটা ঘুম দিলাম। 4টের সময় রাহুলদার অফিস থেকে গাড়ি এলো। রাহুলদা এলেন না। ড্রাইভারের হাতে 2খানা চিঠি, একটা আমার জন্য, একটা যশোধারার। আমার চিঠিতে রাহুলদা লিখেছেন, উনি অফিস থেকে তাড়াতাড়ি ফিরতে পারছেন না, বোম্বে থেকে কয়েকজন অফিসার এসেছেন, তাই একটু বেশিক্ষণ থাকতে হবে, ফিরতে ফিরতে 6টা হয়ে যাবে। অন্ধকার হয়ে গেলে আর ওই গুহাচিত্র দেখতে গিয়ে লাভ নেই, সুতরাং আমি যেন তক্ষুনি ওই গাড়িতে বেরিয়ে পড়ি। যশোধারা তার নিজের চিঠিটা পড়ে বলল, একলা একলা আপনার যেতে ভালো লাগবে না, রাহুলদা লিখেছেন আমাকে আপনার সঙ্গে যেতে। আমি ভদ্রতা দেখিয়ে বললাম, আপনি তো কদিন আগেই ঘুরে এসেছেন, আবার যাবেন কেন? আমি একলাই দেখতে পারবো। যশোধারা বললেন, ওসব জিনিস বারবার দেখা যায়, আমি এক্ষুনি তৈরি হয়ে নিচ্ছি। বেরোতে বেরোতে আরও 8 ঘন্টা সময় লেগে গেল। তারই মধ্যে আকাশে ঘনিয়ে এলো মেঘ, একটু বাদেই আলো কমে আসবে। যশোধারা নিজের ঘর থেকে ছুটে বেরিয়ে এসে বলল, ইস, দেরি করে ফেললাম, চলুন চলুন, আর ভালো করে দেখা যাবে না। ড্রাইভার লম্বা সেলাম করে আমাদের দরজা খুলে দিল। আমরা উঠে বসলাম। গাড়ি ছাড়ার সঙ্গে সঙ্গে ঝিরঝির করে বৃষ্টি নামল। প্রথম 5 মিনিট আমরা কোনো কথা বললাম না, তাতে আমার নিজেরই খুব অস্বস্তি লাগলো। যশোধারা নিজের ইচ্ছাতেই যাচ্ছে আমার সঙ্গে। আমি বললাম, আপনি এখানে আর কদিন থাকবেন? যশোধারা বলল, 8 দিন সাথে, দিদির শরীরটা একটু ভালো হলে দিদিকে একবারে সঙ্গে নিয়ে যাব। আমি হেসে বললাম, বিয়ের জন্য কেনাকাটা তো করতে হবে, তার জন্য মাত্র এই কটা দিন সময়? আজকালকার মেয়েরা বিয়ের কথায় লজ্জা পায় না। যশোধারা অম্লান মুখে বলল, সেসব হয়ে গেছে। আপনার বিয়ে হবে কোথায়? কলকাতায়? আমাকে চমকে দিয়ে যশোধারা বলল, না, বিলেত। বিলেতে? হ্যাঁ, ও মানে কৌশিক, যার সঙ্গে আমার বিয়ে হবে, তার আসবার কথা ছিল, কিন্তু এই মাসেই ও চাকরি বদলাচ্ছে। নতুন চাকরিতে এখন বেশ কিছুদিন ছুটি পাওয়া যাবে না, তাই আমিই চলে যাব ওখানে। দারুণ রোমাঞ্চকর ব্যাপার, বিয়ের কনে যাবে বরের কাছে একা একা।
আমি জিজ্ঞেস করলাম, আপনার সঙ্গে কেউ যাবে? না। আপনার বাবা মায়ের কষ্ট হবে না? আপনার বিয়ের সময় কেউ উপস্থিত থাকবেন না? আমার বাবা থাকেন স্বর্গে, তিনি এমনিতেই উপস্থিত থাকতে পারবেন না। ও। গাড়িটা যাচ্ছে খুব জোরে, সামনে দেখা যাচ্ছে পাহাড়। হঠাৎ বেশ জোরে একটা শব্দ হলো গাড়ির নিচে থেকে। তারপরেই সেটা টালমাটাল হয়ে গড়াতে লাগলো বিপজ্জনকভাবে। মনে হলো যে কোনো সময় রাস্তার ধার দিয়ে গাড়ি গড়িয়ে যাবে। আমার নিজের জন্য কোনো চিন্তা হলো না। ভাবলাম যদি যশোধারার কিছু হয়, যদি কোনো আঘাত লাগে। আর কদিন পরেই তার বিয়ে, তার জন্য বিলেতে একজন প্রতীক্ষা করে বসে আছে। দরকার হলে আমার জীবন দিয়েও ওকে বাঁচাবো। গাড়িটা থেমে গেল রাস্তার এক পাশে। কি হলো? ড্রাইভারের কপালে বিন্দু বিন্দু ঘাম। সে কোনো উত্তর না দিয়ে নেমে গেল। আমিও নেমে পড়লাম। ড্রাইভার উঁকি মারল গাড়ির নিচে। একটু বাদে সে উঠে দাঁড়িয়ে বিবর্ণ মুখে বলল, আমরা খুব বেঁচে গেছি, গাড়ির অ্যাক্সেল ভেঙে গেছে। এই রে! যশোধারা মুখ বাড়িয়ে জিজ্ঞাসা করল, কি হয়েছে? আমি বললাম, আমাদের লাক খারাপ, অ্যাক্সেল ভেঙে গেছে। গাড়িটার চেহারা বেশ চকচকে, নতুনের মতন, কিন্তু এইসব দেশি গাড়ি কখন যে খারাপ হবে তার কোনো ঠিক নেই। যশোধারা নেমে এসে বলল, গাড়িটা ঠিক করতে কতক্ষণ লাগবে? ড্রাইভারের বদলে আমিই উত্তর দিলাম, তোক ডেকে আনতে হবে, আজ তো হবেই না। যশোধারা কিন্তু একটুও ঘাবড়ালো না। সে বলল, আর বেশি দূর নয়, ওই তো সামনেই দেখা যাচ্ছে, বড় জোর আর 1 মাইল হবে, চলুন হেঁটে যাই। হেঁটে যাব? তারপর ফিরবো কি করে? সে একটা ব্যবস্থা হয়ে যাবে কিছু। ওখানে নিশ্চয়ই অন্য লোকেদের গাড়ি কিংবা ট্যাক্সি থাকবে, কারোর কাছে লিফট চাইলেই হবে। যশোধারা নিজে দেখেছে ওই গুহাচিত্র, তবু আমাকে দেখাবার জন্য ও হেঁটে যেতে চাইছে। মনে মনে আমি ওর কাছে কৃতজ্ঞ বোধ করলাম। কিন্তু বেশিক্ষণ হাঁটা গেল না। বৃষ্টিটা একটু থেমেছিল, আবার হঠাৎ এসে পড়ল হুড়মুড় করে। এমন জোরালো বৃষ্টি যে কিছু চিন্তা করারও সময় দিল না। কাছাকাছি আশ্রয় নেওয়ার মতো কোনো জায়গা নেই। এদিকে বাড়িঘর নেই একটাও। খানিকটা দূরে একটা একলা গুলমোর গাছ রয়েছে। যশোধারাকে বললাম, চলুন ওই গাছটার নিচে যাই। আমি বলতে না বলতেই যশোধারা ছুটতে শুরু করেছে। শাড়ি পরেও ও বেশ ভালো দৌড়াতে পারে। কিন্তু গাছতলায় পৌঁছাবার আগেই আমরা দুজনে বেশ ভিজে গেলাম। গাছতলায় দাঁড়িয়ে যশোধারা আঁচল দিয়ে মুখ মুছল। আমি বললাম, ইস, শুধু শুধু আমার জন্য আপনি এলেন আর এই রকম ভিজতে হলো। যশোধারা হেসে বলল, একটু ভিজলে কি হয়েছে, বেশ একটা অ্যাডভেঞ্চার হলো আজ। বৃষ্টির সঙ্গে সঙ্গে প্রবল ঝোড়ো বাতাস। শুকনো পাতা আর ফুল ঝরে পড়ছে গাছটা থেকে। একটু বাদেই গাছটা আর আমাদের আশ্রয় দিতে পারল না। গাছের পাতা চুঁয়ে বৃষ্টির চেয়েও জোরে জল পড়তে লাগলো আমাদের উপর। দাঁড়িয়ে দাঁড়িয়ে ভেজা ছাড়া আর উপায় নেই। আমরা আমাদের গাড়িতে ফিরে গিয়ে আশ্রয় নিতে পারতাম, কিন্তু গাড়ি থেকে প্রায় 1/2 মাইল দূরে চলে এসেছি। ঝড় বৃষ্টির মধ্যে এতখানি রাস্তা হেঁটে যাওয়া সহজ না। 1/2 ঘন্টার মধ্যেও বৃষ্টি থামল না একটু। দুজনেই ভিজে চুপচুপে। যশোধারা একটুও ঘাবড়ায়নি। সে বেশ হাসি মুখেই বলল, আপনার আর ঔরঙ্গাবাদ কেভস দেখা হলো না, এরপর একদম অন্ধকার হয়ে যাবে। ভিজে শাড়িতে যশোধারার সুন্দর শরীরের প্রতিটি রেখা স্পষ্ট হয়ে উঠেছে। তাকে দেখাচ্ছে কোনো শিল্পীর গড়া মূর্তির মতন, কিংবা হেমেন মজুমদারের আঁকা ছবি। আমি 2-1 বার গোপনে ওর দিকে তাকাতে লাগলাম। ঠিক গল্পের মতন,
রোম্যান্টিক পরিবেশ। ফাঁকা রাস্তায় একটিমাত্র গাছের তলায় দাঁড়িয়ে আছি আমরা দুজন, বৃষ্টিতে ভিজছি, একটু শীত শীত করছে। এই সময় যশোধারার গলা জড়িয়ে ধরে, না না না, 21 দিন পরে যে মেয়ের বিয়ে হবে তার সঙ্গে প্রেম করতে নেই, শাস্ত্রে নিষেধ আছে, কিন্তু তার দিকে মাঝে মাঝে তাকানোও কি অপরাধ? সুন্দর কোনো দৃশ্য দেখায় তো পাপ নেই, তাই যশোধারাকে আমি চোখ ভরে দেখতে লাগলাম। খানিকটা পরে উল্টো দিকে রাস্তা দিয়ে পরপর দুটো গাড়ি এলো। আমরা রাস্তার মধ্যে দাঁড়িয়ে হাত নেড়ে ওদের থামতে বললাম। যশোধারা একটা গাড়ির একদম সামনে এগিয়ে গেল। দুটো গাড়িতেই লোক ভর্তি ছিল, তবু কোনো রকমে জায়গা হয়ে গেল। আমরা গাড়িতে ওঠবার পর একজন লোক ইংরাজিতে বলল, আপনার স্ত্রী গাড়িটার দিকে অমন বিপজ্জনকভাবে ছুটে আসছিলেন, বৃষ্টির সময় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারত। যশোধারাও শুনেছে কথাটা, সে মুচকি হাসল। আমি আর প্রতিবাদ করবার প্রয়োজন বোধ করলাম না। এর পরের দুদিন আর একটুও সময় পেলাম না আমি। অজন্তা ইলোরা দেখাই কেটে গেল। তারপর রাত্রিরে বাসে চেপে বোম্বে। ঔরঙ্গাবাদ কেভস আর দেখা হয়নি। কিছুদিন আগে একটি ইতিহাস বইয়ের ছবিতে দেখছিলাম সেই কেভসের সেই নর্তকী। আমার দীর্ঘশ্বাস পড়ল। অত কাছে গিয়েও দেখা হয়নি। আর কি কোনোদিন দেখা হবে? ঔরঙ্গাবাদ কেভসের নর্তকীকে আমি দেখিনি, তার বদলে দেখেছিলাম এক জীবন্ত ছবি। সেই গুলমোর গাছের নিচে বৃষ্টির মধ্যে যশোধারার সুঠাম শরীর, হাসিতে উজ্জ্বল মুখ। যশোধারা এখন বিলেতে, তার সঙ্গে হয়তো জীবনে আর কখনো দেখা হবে না, কিন্তু তার বৃষ্টি ভেজা ছবিটা বহু দিন বাঁধানো থাকবে আমার বুকের মধ্যে। বন্ধুরা, গল্পটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। গল্প সংক্রান্ত আপনাদের কোনো মতামত থাকলে সেটাও জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।